বঙ্কুবাবুকে কেউ কোনো দিন রাগতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাত্রে তার পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এসবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্য এই যে, তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্ট ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এতই আনন্দ পান যে তাতেই তার মাস্টারি অর্ধেক সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না। কারণ ছাত্রদের টিটকারি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হলো, হঠাৎ করে বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথা, এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাইভাবে নাজেহাল হতে হলো। মিত্তিরদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়ল ঝাঁপি। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল, 3 দিন ঘাড়ে ব্যথা ছিল। আর সবচেয়ে যেটা বিচ্ছিরি, তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে চিড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার এ কি রকম রে বাবু! এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দিয়ে দেয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না এলে শ্রীপতিবাবু কি ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো বঙ্কুবিহারীকে। আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামে, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। 3 মাস আগেও একবার ওরকম আলো দেখা গিয়েছিল, এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকা না ফোসকা এই গোছের কি একটা নাম। সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে, এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদলে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন, এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তার টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাবু, এসব স্যাটেলাইট নিয়ে খামাখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মাথার মণিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখেছ, তাই নিয়ে খবরের কাগজ লিখছে, আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব,
হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম। সে বলল, আমার না হোক, মানুষের তো সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো, যত সব মানুষ না তো কি বাদর বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে। তা সে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে, যাক গে। কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া। চণ্ডীবাবুর নাক সিটকে বললেন, রকেট ধুয়ে কোন জলটা খাবি শুনি? রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো, গড়ের মাঠ থেকে সেটা ছাড়লে চাঁদে টাদে তাক করবে, আমরা গিয়ে টিকিট কিনে দেখিয়ে এলুম, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলেই বা কি, তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না। তা বটে। আড্ডা সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন। এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদু স্বরে বললেন, ধরুন যদি এইখানেই আসে। নিধুবাবু অবাক হওয়ার ভান করে বললেন, ব্যাক আবার কি বলছে? হ্যাঁ, কে আসবে এইখানে? কোথেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোক টোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাসমত বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বের করে বললেন, বাহ বঙ্কুবিহারী বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে, এই গণ্ডগ্রামে? লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মাই কলকাতাও নয়, একেবারে এই কাকুরগাছি। তোমার তো শখ কম নয়। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটা আর এমন অসম্ভব কি? বাইরে থেকে যারা আসবে তারা তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসাব করে নাই আসে, কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনি সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি। এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না। তাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, আর অত বোকা তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে, বুঝেছ? এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে। বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে, সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো হে নিধু? ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মুক্তা সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, বেকা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কী কম? ওই তো শ্রীপতিবাবু, উটের মতো থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী, কচ্ছপের মতো চোখ, ওই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবুর চামচিকে। চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো... বঙ্কুবাবুর চোখে জল এলো। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি, উঠলেন না কি হে? শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, রাত হলো। কই রাত? কাল তো ছুটি, বসো, চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা। এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল। অন্য দিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব।
কিন্তু সেটা যে কী তা বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হলো যে বাঁশবনে আর ঝিঝি ডাকছে না, একদম না। সেইটাই তফাৎ। অন্যদিন যতই বনের ভিতর ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি? ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যেখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয়, রি 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 রি, এ যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গায়ে একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বশে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে 30 হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। আর কি বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওরা হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস গ্রহের অ্যাং, মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই লিকলিকে 4 ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো। বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা মানে 2.5টে। হ্যাঁ, আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরও 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানো আর খাও? বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল, আমরা খাই না, বেশ কয়েকশো বছর হলে ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখছো? অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে দিলেন। অ্যাং হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না। শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল, এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটিগত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কী দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি। ধরুন গরম দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, এইটাই চোখ লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, তার মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস। ওটা কি? ইগলু? ওই পোলার বিয়ারের শাড়ি, ওই পেঙ্গুইনের দল। ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন, সিন্ধু ঘটক। একটা নয়, দুটো প্রচণ্ড লড়াই চলছে। মূলোর মতো জোড়া দাঁত একটা আর একটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো।
অ্যাং বলল, ব্রাজিলে যেতে ইচ্ছে করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কী করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে। সার সার কুমির, তার একটা নড়ে উঠল, জলে নামবে। ওই নেমে গেল সরাত। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন। কিন্তু এ কী ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়। আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে 5টি দাঁতালো রাক্ষসে মাছ, পিরানহা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভু ভু করছে। অ্যাং বলল, এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ। তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না, হয়ে ভালোই হলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাংবাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা শেষ হলো না। চোখের পলকে কখন যে অ্যাং রকেটে চড়ে উঠে পড়ল, আর কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। কত বড় একটা ঘটনা তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক তো নয়, অ্যাং, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত, কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। বঙ্কুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন না, নাচছেন। পরদিন রবিবার। শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যর পর্যায়ে। বাংলাদেশের মাত্র 2-1 জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার 40 বিঘের বাঁশবাগানের মধ্যে যে ডোবাটা আছে, তার চারপাশে 10টা বাঁশঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল। এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কুর দেরি কেন? তাই তো, এতক্ষণ কারো খেয়াল হয়নি। নিধু মুক্তার বললেন, ব্যাকা কি আর সহজে মুখ হবে? কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। রামকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কি না। রামকানাই, চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না।
একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটি পেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপরে ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্টহাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাকরানি দিয়ে গভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, যেটা সকলের সম্বন্ধেই খাটে, আপনারা সবাই বড্ড বাজে বকেন। যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছ্যাদা বলে ডাকব, আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবু এসেছেন দেখছি, আপনাকে খবরটা দিয়ে রাখি। কাল রাতে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাইয়ের কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল।